স্বামীরা কপালে এক হাত রেখে বলল, আমি কি তোকে চিনতাম নাকি? হ্যাঁ, আর তাছাড়া আমাদের কি দেখা হয়েছিল নাকি? ওহ, তাই তো, কিন্তু আজ কিসের অনুষ্ঠান রে? আগে রেডি হো, জলদি, যেতে যেতে বলবো তখন শুনিস। আমিও কথা না বাড়িয়ে চলে যাওয়ার জন্য উঠতে যাব, হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যাই। স্বামীরা চমকে উঠল, টিনা কি হলো তোর বলে আমার হাত ধরল। চোখ গেল হাতের কাটা জায়গাটাতে। ব্যান্ডেজ তো ছিল হাতে, তার উপর দিয়ে রক্ত বের হচ্ছে, এটা কিভাবে সম্ভব? কাল তো বেটার ফিল করছিলাম, তাহলে কি হলো? স্বামীরা ভয় পেয়ে আমাকে বলতে লাগল, টিনা, এই টিনা, তোর হাত থেকে এত রক্ত পড়ছে কেন? এতক্ষণ লক্ষ্য করিনি। হ্যাঁ, সেটাই তো, ঘুম থেকে ব্যথা অনুভব করছিলাম, কিন্তু বুঝিনি এমন হচ্ছে, তাছাড়া আমিও তো এতক্ষণ খেয়ালই করিনি। স্বামীরা খাট ছেড়ে দৌড়ে নিচে গিয়ে সবাইকে ডাকতে লাগল। রক্তাক্ত অবস্থায় টিনা এভাবে পড়ে আছে দেখে আয়েশ দৌড়ে এসে ওকে ধরল। এই টিনা, কি হয়েছে তোর? কথা বল, চোখ খুল। টিনা, তোর কিছু হতে পারে না, তোর কিছু হবেই না। আল্লাহ আমার সাথে এমন অন্যায় করতেই পারেন না। আমি জানি বলেই টিনার হাত চ্যাক করে বলে উঠল, বাবা, ফার্স্ট অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করো। কয়েক বছর পরে টিনা গোসল করছে আর আর গায়ের কাটা ছেঁড়া দাগগুলোর দিকে তাকাচ্ছে। সবগুলো দাগ ব্লেড দিয়ে আঁকা। হ্যাঁ, দাগগুলো সেদিনই দেখেছিল, কিন্তু কাউকে বলার সাহস পায়নি। দাগগুলোর উপর আবার চিকিৎসা নামক হালকা মেডিসিন আর ওয়ান টাইম বসানো ছিল। কেন করলেন এটা আমার সাথে ভাইজা? আমি কি করেছিলাম? আমি তো আপনার সামনে পর্যন্ত যাইনি। তাহলে কি অন্যায় করেছিলাম যে এভাবেই আমাকে শাস্তি দিতে হলো আপনার? হাতের দাগটাও এখনো দেখা যায়, আপনি ব্লেড দিয়ে একই জায়গায় দ্বিতীয়বার আঘাত করেছিলেন। ভুলিনি, কিছুই ভুলিনি ভাইজা, তবে আর বেশিদিন আমি এ বাড়িতে থাকব না। এই তো, এই বছরটা শেষ হলেই গ্রামে চলে যাব আবার। এই 4টা বছর এভাবেই এই বাড়িতে কাটিয়ে দিয়েছে টিনা, রাগ করে বাড়িতেও আর যাওয়া হয়নি। তবে ওর মা বাবা আসতে চেয়েছিলেন, টিনা জোর গলায় বলেছিল যদি আসে তাহলে সে কোনো দিকে চলে যাবে আর পাবে না তাকে। এখন আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি। সেদিন যদি মা বাবা জোট করে আমাকে এখানে না পাঠাতো তাহলে ভাইয়া নিশ্চয়ই আমাকে এমন নির্মমভাবে আঘাত করতে পারত না। এই সব কিছুর জন্য টিনা তার মা বাবাকে দায়ী মনে করে। এই বছর পর সে আর পড়বে না বলে ঠিক করে নিয়েছে। এই বাড়ি ছেড়ে অন্য কোথাও গিয়ে টিউশনি করবে, নয়তো অন্য কিছু করবে, তবুও এই বাড়িতে আর থাকবে না। কারণ আফরান ভাইজা সেদিনই দেশ ছেড়ে বিদেশে চলে গিয়েছিল কোনো এক কারণে, তারপর আজও বাড়ি ফেরেনি, একটা দিনের জন্যেও কল দিয়ে দেখনি। কিন্তু যদি আবারও ফিরে আসে, সেই ভয়ে এখানে আর থাকবে না ভেবে ঠিক করেছে টিনা। সেদিনের আঘাতগুলো আফরান টিনাকে করেছিল সেটা আর কেউ না জানলেও টিনা জানে, কারণ স্বামীরা যখন নিচে গিয়েছিল বাড়ির সকলকে ডাকতে, আফরান ঠিক সে সময় টিনার কাছে গিয়ে কাটা হাত জোড়ে চেপে ধরে বলেছিল, তুই যত কষ্ট পাবি আমি ততই ভালো থাকব। এগুলো তো কিছুই না, আরও ভয়ঙ্কর কিছু দেখবি। যতদিন থাকবি আমার জীবনে, আমার কাছাকাছি, ঠিক ততদিন এমনভাবেই ব্যথা দিব। আর যদি আমায় বাধ্য করিস তো মেরেও ফেলতে পারি। এই বাড়ি থেকে চলে যা, ভালো ভালো বলছি। কথাগুলো বলে আফরান সবাই আসার আগেই আবার নিজের রুমে চলে যায়। টিনা বাথটাবে পানিতে ডুবে আছে, সুইসাইড করবে ভেবেছিল, কারণ যখন তার ওই দিনটার কথা মনে হয় আর নিজের গায়ের এই ব্লেডের দাগগুলো দেখে, প্রতিদিন গোসলে নিজের প্রতি নিজের ঘৃণায় সুইসাইড করার ইচ্ছা জাগে, কিন্তু দম আটকে আসার আগে মুহূর্তে মাথা তুলে ফেলে। না, তাকে বাঁচতে হবে, আরও কিছু দিন সহ্য করে নিক, পরে এই বাড়ি ছেড়ে, সব আপন মানুষ ছেড়ে চলে যাবে সে। খাবার টেবিলে সবাই ব্রেকফাস্ট করছে, কারও কোনো শব্দ নেই। অবশ্য ব্যাপারটা নতুন নয়, সেদিনের পর থেকে টিনার চঞ্চলতা কমে গেছে। না হাসে আর না কাঁদে, একদম স্বাভাবিক, তবে ভেতরে আকাশ সমান অভিযোগ। সেটা দেখেই বোঝা যায় জাফর সাহেব সব কিছুর জন্য নিজেকেই দায়ী ভাবেন না। সে টিনাকে এখানে নিয়ে আসতেন, আর না এভাবে থাকতে হতো, আর না সেদিন আফরান তাকে আঘাত করত। কেউ না বুঝলেও জাফর সাহেব এটা বুঝে গেছিলেন যে টিনাকে সেকেন্ড টাইম আফরানই হয়তো দ্বিতীয়বার আঘাত করেছিল, নয়তো শুষ্ক ভালো জায়গা থেকে নিজে নিজে তো রক্ত গড়াবে না, তাই না? জাফর এত দিন যাবৎ খেয়াল করছে আয়েশের টিনার প্রতি দুর্বলতা, তার অপ্রকাশিত ভালোবাসা, না বলা কবিতা। যাক, এটা ভেবে তার ভালো লাগছে। আয়েশ টিনাকে ভালোবাসে। প্রতিদিনের মতো আজকেও আয়েশ টিনার সাথেই বের হলো, যদিও কখনো টিনার সাথে কথা বলতে চাইলেও পারে না। ওহ, তার আগেই গাড়িতে বসে চলে যায় কলেজে। তবে আজ বাগানের কাছে গিয়ে টিনাকে উদ্দেশ্য করে বলল, আজ তোকে আমি নিয়ে যাই, যাবি আমার সাথে? তবে তুই না গেলে আমি কিছু মনে করব না, জোট করছি না, কিন্তু এমনি বললাম। টিনা কিছু না বলে গাড়িতে উঠে বসল। আয়েশ বুঝল টিনা কারো সাথে যেতে চায় না। টিনা আয়েশের ভাবনা মিথ্যে প্রমাণিত করে দিয়ে বলল, ভাইয়া লেট হচ্ছে, আসো। আয়েশের চোখের কোণে হালকা পানি আর ঠোঁটের কোণে মৃদু হাসি, মুহূর্তেই কিছু অনাকাঙ্ক্ষিত জিনিস পাবার ন্যায় অন্তরটা খুশির সাগরে ভেসে গেল। দ্রুত পায়ে ড্রাইভারকে বলল, চাচা আপনার আজ ছুটি, আমি নিয়ে যাই বলে হাতে কিছু টাকা ধরিয়ে দিয়ে গাড়ি স্টার্ট দিল।
টিনা অবাক হল এমন কি হয়ে গেল যে ভাইয়ার ঠোঁট থেকে যেন হাসি সরছেই না। গাড়ি চলছে ধীর গতিতে, টিনা ব্যাকসিটে নিজেকে এলিয়ে দিয়ে সামনের দিকে তাকিয়ে দুচোখ বন্ধ করে আছে। সে সারাদিন কিছু না কিছু ভাবতেই থাকে, কিন্তু কি এত ভাবে সেটা কারো জানা নেই। একটা কথা বলবো তোকে? টিনা চোখ বন্ধ রেখেই বলো। এভাবে চেঞ্জ কেন হয়ে গেলি? টিনা কিছু বলল না। সারাদিন কি ভাবিস? জানি না। সেদিন ভাইয়া তোকে আবার আঘাত করেছিল তাই না রে? শরীরেও অনেক আঘাত করেছে, খুব কষ্ট হয়েছিল তোর। টিনা এবার চোখ মেলে আয়েশের দিকে তাকায়, একটু অবাক হলো আয়েশ ভাইজা এসব কিভাবে জানল? এভাবে কি দেখছিস? আমি ওই দিনই দেখেছিলাম তোর ঘাড়ে 2-3 জায়গায় ওয়ান টাইম দেওয়া। তোর সারা শরীরে কেটে যাওয়া দাগ ছিল, তুই তো আর এগুলো নিজে নিজে করবি না তাই না? টিনা কিছু বলল না। তুই কি স্বাভাবিক হতে পারবি না দ্বিতীয়বার? কারো জন্য না হোক, অন্তত আমার জন্য। আমি স্বাভাবিক আছি। আয়েশ আর কথা বাড়াল না, কারণ এটার উত্তর সে এত বছরে এটাই পেয়েছে। তবে তার বেস্ট ফ্রেন্ড প্রিয়ার কাছে অনেক শুনেছে বাইরে সে সত্যিই স্বাভাবিক থাকে, তাহলে বাড়িতেই কেন এমন থাকে? হয়তো সবার সাথে ইচ্ছে করে না, এখানে এসে আঘাত পেয়েছে বহুবার। অল্প বয়সে এসব সহ্য করেছে, এটাই তো অনেক, তাই না?